জাতীয় সঙ্গীত নিয়ে অনেক কথা হচ্ছে দেখলাম। আলোচনা শুরু হয়েছে কিভাবে জানি না, তবে আলোচনা যখন শুরু হয়েছে কিছু কথা বলা দরকার। না, জাতীয় সঙ্গীতকে নিয়ে নয়, জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কিছু কথা বলবো। রবীন্দ্রনাথ ঠাকুর নামটা শুনলেই বিশ্বকবি, গীতিকার, নাট্যকার, সুরকার ইত্যাদি লকব আমাদের মাথায় আসলেও আপনি কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুর একজন মুসলিম বিদ্বেষ, ঢাকা বিশ্ববিদ্যালয় বিরোধী, পতিতা ব্যবসায়ী এবং ব্রিটিশদের পাঁচাটা দালাল? রবীন্দ্রনাথের জীবনের এমন অজানা অধ্যায়গুলো নিয়েই আজকের ভিডিও। রবীন্দ্রনাথের অজানা অধ্যায়। 2012 সালে আনন্দবাজার পত্রিকায় একটি প্রতিবেদন ছাপা হয়, যেখানে দেখা যায় রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুর একাই 43টি যৌনপল্লীর মালিক ছিল। এরই পরিপ্রেক্ষিতে ঠাকুর পরিবারের সাথে ব্রিটিশদের ভালোই সখ্যতা গড়ে ওঠে, কারণ ব্রিটিশরা অধিকাংশই ছিল ব্যাচেলর। তাদের এই রমরমা ব্যবসা চলছিল দ্বারকানাথ ঠাকুর থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত। 1406 বঙ্গাব্দের 28শে কার্তিক আরেকটি পত্রিকায় আরেকটি সংবাদ ছাপা হয়, যেখানে পতিতা সাহিত্যে রবীন্দ্রনাথের সুনিপুণ দক্ষতা সম্পর্কে তুলে ধরা হয়। তার পতিতা সাহিত্য নিয়ে উদাহরণ দিতে গেলে অনেক উদাহরণ দেওয়া যাবে, তবে আমি পরিচিত একটা উদাহরণ দিব। অষ্টম শ্রেণীর পাঠ্যভুক্ত রবীন্দ্রনাথের লেখা 2 বিঘা জমি কবিতার শেষ দিকে রবীন্দ্রনাথ লেখেন, ভরা মধু বঙ্গের মধু জল লয়ে যাই ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখ আসে জল ভরে। এ তো সাধারণ একটা উদাহরণ, এর চেয়ে জঘন্য জঘন্য লেখা তার বিভিন্ন সাহিত্যে বিভিন্ন সময় দেখা গিয়েছে। এছাড়া রবীন্দ্রনাথের বড় ভাইয়ের স্ত্রী কাদম্বরী দেবীর সাথে প্রক্রিয়ার শোরগোলও অনেক বেশি শোনা যায়। কারণ উইকিপিডিয়াতে কাদম্বরী দেবীর মৃত্যু সম্পর্কে লেখা হয়, রবীন্দ্রনাথের বিয়ের 4 মাস পর কাদম্বরী দেবী আত্মহত্যা করেন এবং ঠাকুর পরিবারই কাদম্বরী দেবীর সকল চিহ্ন মুছে দিতে উদ্যত হয়। রবীন্দ্রনাথকে লেখা কাদম্বরী দেবীর শেষ চিঠিটা পড়লেই তাদের এই পরকীয়ার ব্যাপারটা স্পষ্ট হয়ে যায়। বাংলার অনেক বাঙ্গু এবং শাহবাগী রবীন্দ্রনাথকে ব্রিটিশ বিরোধী হিসেবে দাঁড় করাতে চাইলেও ইতিহাস কখনো পাল্টায় না। নিজেদের পতিতা ব্যবসা, আফিম এবং মদ ব্যবসা টিকিয়ে রাখতে এবং বাড়তি সুবিধা পেতে যত শুরু থেকেই ব্রিটিশদের 5-8টা দালাল ছিলই। এমনকি যে সকল মুসলিমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছে তাদেরকে কটাক্ষ করে রবীন্দ্রনাথ সাহিত্য রচনা করেছিল। রবীন্দ্রনাথের লেখা কণ্ঠরোধ প্রবন্ধে তিনি লেখেন, কিছুদিন হইল একদল ইতশ্রেণীর অবিবেচক মুসলমান কলিকাতার রাজপথে লোষ্টন্দ্র হস্তে উপদ্রবের চেষ্টা করিয়াছিল। তাহার মধ্যে বিস্ময়ের ব্যাপার এই যে উপদ্রবের লক্ষ্যটা বিশেষ কারণে ইংরেজদেরই প্রতি। তাহাদের শাস্তিও যথেষ্ট হইয়াছিল। প্রবাদ আছে, ইট মারিলে পাটকেল খাইতে হয়, কিন্তু মোরগণ অর্থাৎ মুসলমানগণ ইটটি মারিয়া পাটকেলের অপেক্ষা অনেক শক্ত শক্ত জিনিস খাইয়াছিল। এরপর আসা যাক রবীন্দ্রনাথের যে সাহিত্য নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় সেটি নিয়ে। বলছিলাম গীতাঞ্জলির কথা। ছোট থেকেই পড়ে এসেছিলাম গীতাঞ্জলি কাব্যের কারণে রবীন্দ্রনাথ নাকি নোবেল পুরস্কার পেয়েছিল, অথচ বাস্তবতা হলো গীতাঞ্জলির জন্য নয়, গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংয়ের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিল। এটুকুতেও কোনো সমস্যা ছিল না, কিন্তু সেই ইংরেজি অনুবাদটাও তো রবীন্দ্রনাথ নিজে করেননি, করেছিল C.F. অ্যান্ড্রোস। রবীন্দ্রনাথ যার নাম দিয়েছিল দীনবন্ধু। এমনকি সেই সং অফারিংসের কিছু কবিতার মূলভাব এবং কিছু কিছু কবিতা হুবহু বিভিন্ন ইংরেজি সাহিত্য থেকে কপি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। গীতাঞ্জলি ছাড়াও তার অন্যান্য লেখার মধ্যেও অনেক বেশি চুরির এবং কপি করার প্রবণতা অহরহ দেখা যায়। এবার আসা যাক বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইস্যুতে। যেই জাতীয় সঙ্গীত নিয়ে এত এত মারামারি হচ্ছে, সেই জাতীয় সঙ্গীতেও কিন্তু রবীন্দ্রনাথের চর্যবৃত্তির দৃষ্টান্ত দেখা যায়। যেই জাতীয় সঙ্গীত গেয়ে আমরা দেশপ্রেম প্রকাশ করতে চাই, সেই জাতীয় সঙ্গীতের সুরটাও কিন্তু গগন হওয়ার করার আমি কোথায় পাবো তার সঙ্গীতের নকল করা সুর। আর এছাড়া জাতীয় সঙ্গীতের সম্পূর্ণ কবিতাটি পড়লে, বিশেষ করে কবিতাটির শেষ লাইনগুলো পড়লে, কবিতাটি কি আসলেই দেশকে উদ্দেশ্য করে লেখা হয়েছে নাকি কোনো দেবীকে উদ্দেশ্য করে লেখা হয়েছে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ থাকে। আর যেহেতু এই কবিতাটা লেখা হয়েছে 1905, মতান্তরে 1907 সালে, সেহেতু বাংলাদেশকে নিয়ে লেখার তো কোনো প্রশ্নই আসে না। রবীন্দ্রনাথের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধী ছিল অনেক বাংলা এবং শাহবাগী বর্তমান সময়ে এসে সেটি অস্বীকার করতে চায় এবং সেটাকে ভুয়া এবং মিথ্যা তত্ত্ব বলে চালিয়ে দিতে চায়। কিন্তু স্বয়ং ভারতের ইতিহাসবিদ সুকৃতি বিশ্বাসের আলোচনা থেকেই এর প্রমাণ পাওয়া যায়। 1912 সালের মার্চ মাসে গড়ের মাঠে সেই মিটিংয়ের এর থেকে অনেক বড় ডায়াস হলো, তার সভাপতি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কিসের জন্য মিটিং জানেন? মিটিংটা হলো ইংরেজ গভর্নমেন্ট তখন প্রস্তাব দিয়েছে ঢাকাতে একটা ইউনিভার্সিটি করবে, বিশ্ববিদ্যালয় ঢাকাতে, তখন কলকাতায় আছে। সেখানে প্রস্তাব পাস হচ্ছে ঢাকাতে যেন বিশ্ববিদ্যালয় ইংরেজ গভর্নমেন্ট না করে। কেন বলেন তো? সেখানে বিশ্ববিদ্যালয় হলে মুসলমানরা লেখাপড়া শিখবে। এছাড়া কলকাতা ইউনিভার্সিটি রিপোর্ট বিফোরের 130 নম্বর পৃষ্ঠায় রবীন্দ্রনাথ সভাপতিদের ভাষণে বলেন, চাষার ছেলেরা যদি বিশ্ববিদ্যালয়ে পড়ে তবে চাষবাস করবে কে? এছাড়া নীরাজ চৌধুরীর অটোবায়োগ্রাফি অফ আননোন ইন্ডিয়ান বইয়ে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর মুসলিমদেরকে ব্যঙ্গ করে
গবাদি পশু বলে ডাকতেন। এত সব ঘটনা থেকে রবীন্দ্রনাথের ব্যক্তিত্বহীনতা, নির্লজ্জতা, মুসলিম বিদ্বেষ এবং সর্বোপরি বাংলার মানুষের প্রতি বিদ্বেষ স্পষ্ট রূপে ফুটে ওঠে। স্বাধীনতার এত বছর পরেও এসে একজন বাংলা বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী মানুষের লেখা রচনা কেন বাংলার মাটিতে এখনও গাইতে হবে জাতীয় সঙ্গীত রূপে? কেন বাংলাকে ভালোবাসা শিখতে হবে একজন বাংলা বিদ্বেষী মানুষের কাছ থেকে? যে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধী ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, সেই বিশ্ববিদ্যালয়ে কেন রবীন্দ্রনাথের গল্প কবিতা পড়তে হবে আমাদেরকে? প্রশ্ন রইল আপনাদের কাছে। বাই দ্য ওয়ে, সলিড এবং দাওয়া টি শার্ট এবং বিমলেস ক্যাপ এখন পেয়ে যাবেন খুব সহজেই। অর্ডার করতে ভিজিট করুন উম্মা স্কোয়ার 2 ফেসবুক পেজ।